নমস্কার, দিশা অনুষ্ঠানের সপ্তম পর্বে আপনাদের স্বাগত। এটাই আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্ব। আমরা একদম শেষ পর্বে এসে পৌঁছেছি। আশা করি আমাদের আগের প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সেখান থেকে আলোচনায় সমৃদ্ধ হয়েছেন, যেগুলো আপনাদের জীবনে আরও অনেক কাজে লাগবে বলে আমরা মনে করছি। আমার আজকের আলোচনার বিষয় প্রবীণ নাগরিকদের আইনি সহায়তা এবং সচেতনতা। আমি মুকুল বিশ্বাস, আর আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি। আসুন তাদের সঙ্গে আপনাদের আলাপ পরিচয় করিয়ে দিই। আমার ঠিক বাদিকেই রয়েছেন ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী এবং তার পাশে প্রাক্তন আইপিএস ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কল্যাণ কুমার মল্লিক। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা যথেষ্ট অবহিত। প্রবীণ নাগরিকদের বিষয়ে আলোচনা করবার আগে আমি শুরুতেই জানতে চাইব যে প্রবীণ নাগরিক আমরা কাদের বলবো। কল্যাণবাবু যদি বলেন, প্রবীণ নাগরিক আমরা ঠিক কাদের বলবো, কোন বয়সের পর থেকে তাদেরকে আমরা প্রবীণ বলবো এবং তারা এই প্রবীণ নাগরিকদের আইনে যে সুবিধা আছে সেগুলো পাওয়া শুরু করবেন কোন বয়স থেকে বা কোন পরিস্থিতি থেকে? আইনগতভাবে প্রবীণ নাগরিক তাদেরকেই বলা হবে ভারতীয় সংবিধান অনুযায়ী, যাদের বয়স 60 পেরিয়ে গেছে তাদেরকেই আমরা বলবো প্রবীণ নাগরিক। মহিলাদের ক্ষেত্রে এটা 50। এর জন্য অনেক আইনকানুন আছে। 60 পেরিয়ে গেলেই তাদেরকে বলা হবে প্রবীণ, এবং যাদের বয়স 80 হয়ে যায় তাদের বলা হয় অতি প্রবীণ নাগরিক। কারণ এই শব্দবন্ধগুলো ব্যবহার করা হয় বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে ক্লাসিফাই করার জন্য এই শব্দবন্ধগুলো ব্যবহার করা হয়। আমি আর একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সিনিয়র সিটিজেনদের গুরুত্ব দেওয়ার ধারণা এটা কিভাবে এলো, কবে এলো? আসলে পৃথিবীতে জনসংখ্যায় প্রবীণ নাগরিকের সংখ্যা 1971-এর পর থেকে উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কারণ হচ্ছে মানুষের যে বেঁচে থাকার যে বয়স, অ্যাভারেজ বয়সটা ক্রমশ বাড়ছে। আজ থেকে 50 বছর আগেও যেটা অ্যাভারেজ বয়স ছিল 50, 55, 60, এখন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যাদের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি যেটা বলা হয় সেটা প্রায় 85, 86। আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 72 অ্যাজ অফ নাও। তো এইটা মাথায় রেখে ইউএন জেনারেল অ্যাসেম্বলি 1991-এ চিন্তা করলো যেন বয়স্ক মানুষের জন্য কিছু চিন্তাভাবনা গ্লোবালি করার দরকার আছে। তারা সেই মতো রেজলিউশন পাস করলেন যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তাদের প্রাপ্য, যাতে সেগুলো তাদেরকে দেওয়া হয়, তাদের সুযোগ দেওয়া হয়। তার জন্য সমস্ত কান্ট্রিতে তারা আহ্বান করলেন যে পার্টিসিপেশন, কেয়ার, মেডিকেল হেলথ, তারপরে ইন্ডিপেন্ডেন্স, এই যে জিনিস, ডিগনিটি, লিভ উইথ ডিগনিটি, এই জিনিসগুলো এনশিওর করার জন্য সমস্ত কান্ট্রিকে ইউএন জেনারেল অ্যাসেম্বলি 1991-এ রিকোয়েস্ট করলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। সেই অনুযায়ী প্রত্যেকটি দেশ তাদের দেশের ধারা অনুযায়ী, তাদের দেশের কাস্টম অনুযায়ী বিভিন্ন দেশ বিভিন্ন রকম আইন তৈরি করলেন। আমাদের দেশেও সেরকম তৈরি হলো। সেটা হচ্ছে আমাদের যেটা যা আছে, এটা মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ ওল্ড পারসনস, মানে প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন, যেটাকে আমরা শর্টকাটে সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 বলে থাকি। এইভাবে ক্রমশ সিনিয়র সিটিজেন এখন যেটা আমাদের ভারতবর্ষের জনসংখ্যার আছে প্রায় 10% মানুষ আমাদের এখন আছেন সিনিয়র সিটিজেন 60+। যেরকমভাবে আমাদের মানুষের জীবনী শক্তি বাড়ছে এবং আয়ু বাড়ছে, তাতে আমাদের যেটা হিসেব আছে মোটামুটি 50 সালের মধ্যে এই সংখ্যাটা প্রায় 21% পৌঁছে যাবে সিনিয়র সিটিজেনদের সংখ্যা। আমি সুব্রতবাবুকে চাইব, সুব্রতবাবু, সিনিয়র সিটিজেনদের আলাদা করে কোনো আইন আছে? দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশে সিনিয়র সিটিজেনদেরকে বিভিন্নভাবে তাদের নিয়ে চিন্তাভাবনা করা হয়। ঠিক তেমনি আমি পৃথিবীর সব দেশ নিয়ে এখন আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের দেশে ভারতবর্ষে একটা আইন, এর আগে এইরকম নির্দিষ্টভাবে আইন ছিল না, কিন্তু 2007 সাল থেকে একটা আইন আমাদের দেশে এসছে, যেখানে আইজি সাহেব একটু আগেই বললেন, ওয়েলফেয়ার, মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্ট, গার্ডিয়ান অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007। এই আইনে সিনিয়র সিটিজেন বলতে স্পেসিফিক বলা হয়েছে যার বয়স 60, কিন্তু এই আইনে সমস্ত 60 এজ হোল্ডাররাই কি
মেনটেন্যান্স এই রিলিফ পাবেন, এই আইনের সুরাহা পাবেন না। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে সিনিয়র সিটিজেন, প্যারেন্ট, গার্ডিয়ান অ্যান্ড সিনিয়র সিটিজেন। প্যারেন্টের ক্ষেত্রে কিন্তু 60 বা 50 বা 70 এরকম কোনো এজের কথা বলা হয়নি, প্যারেন্ট। গার্ডিয়ান, কিন্তু প্যারেন্ট গার্ডিয়ান বাদ দিয়ে যদি কেউ থাকে যার উপরে ডিপেন্ডেবল, যে মানুষটার উপরে ডিপেন্ডেবল, যেমন ধরুন আমাদের পাড়ায় 60 বছরের উপরে অনেক মানুষ বসবাস করেন, কিন্তু তারা কি সবাই আমার উপরে এই আইন অনুযায়ী রিলিফ পেতে পারেন? না, পেতে পারেন না। কারা পেতে পারেন? এখানে বলা হচ্ছে চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেবল। চাইল্ড বলতে কারা বোঝাবে? চাইল্ড মানে এই সিনিয়র সিটিজেন, গার্ডিয়ান, প্যারেন্ট, এরা চাইল্ড এবং ডিপেন্ডেবল এই পার্সনের কাছ থেকে রিলিফটা পেতে পারে। চাইল্ড বলতে কাদের বোঝাবে? চাইল্ড বলতে বোঝাবে তার ছেলে, মেয়ে, নাতি নাতনি। নাতি নাতনি মানে ছেলের পক্ষে ঘরের নাতি নাতনি বা মেয়ে ঘরের নাতি নাতনি, তার নিজের সন্তান, নাতি নাতনি, অথবা তার উপর নির্ভরশীল এমন কোনো মানুষ। ধরুন এমন জায়গায় যদি হয় যে মানে যে মানুষটা এই আইন অনুযায়ী রিলিফ চাইবেন, তিনি তার সম্পত্তি যদি থাকে এবং তার অবর্তমানে যারা যারা লিগ্যাল হেয়ার্স হতে পারে তাদের কাছ থেকে রিলিফটা পাওয়া যাবে। সন্তান, বাবা বা মায়ের অবর্তমানে বাবা মার সম্পদ লিগ্যাল হেয়ার্স হচ্ছে কিন্তু ওই সন্তান। সন্তান না থাকলে তার ছেলে মারা গেলে ছেলের বউ, ছেলের ছেলে মেয়ে মানে নাতি নাতনি, মেয়ে পক্ষেরও তাই। এমনকি এখানে গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার এরাও কিন্তু আসবে এই চাইল্ডের ডেফিনেশনে। তার মানে যে একটা মানুষ যদি মাথায় রাখতে হবে সিনিয়র সিটিজেন হলেই সে কিন্তু তার চাইল্ড কিংবা ডিপেন্ডেবল পার্সন এদের কাছ থেকে রিলিফ পাবে এমন কথাটা নয়। মিনিমাম কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। মিনিমাম কিছু ক্রাইটেরিয়া বলতে যিনি সিনিয়র সিটিজেন বা যিনি গার্জিয়ান, যিনি প্যারেন্ট, যিনি নিজে এই আইন অনুযায়ী রিলিফ চাইছেন, তার নিজস্ব আয় রোজগার না থাকতে হবে। অর্থাৎ তার নিজস্ব কোনো আয় রোজগার থাকলে হবে না। তার নিজস্ব আয় রোজগার নেই, তার আলাদা কোনো সেপারেট মানে সোর্স অফ ইনকাম নেই, তার জমাকৃত কোনো টাকা নেই যেখান থেকে তিনি তার জীবন কাটাতে পারবেন, যিনি অসুস্থ হলে তাকে নিজের দেখভাল নিজে করতে পারবেন। এই জিনিস, এই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে। এইগুলো যার নেই তিনি তার ডিপেন্ডেবল পার্সন বা চিলড্রেনের উপর কাছ থেকে এই আইন অনুযায়ী রিলিফটা পেতে পারে। আচ্ছা, আমাদের দেশে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষভাবে সংরক্ষিত কী কী আইন আছে কল্যাণবাবু যদি বলেন। আমাদের এখানে যেটা উনি বললেন, ব্যারিস্টার সাহেব বললেন যে এই আইনটা আমার যা যা সুবিধে দেওয়া আছে, আইনগত সুবিধে বা সামাজিক সুবিধে যেগুলো দেওয়া আছে সেগুলো ভিত্তি কিন্তু এই সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007। তাদের জন্য কিছু কিছু সুবিধা আছে, যেমন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া আছে। তারপরে লিগ্যাল এইডের ব্যাপারে আমাদের যেটা ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি যেটা তৈরি হয়েছে, তার আন্ডারে কিছু লিগ্যাল সুবিধে দেওয়ার জন্য প্রভিশন আছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আছে, স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি আছে, সাব ডিভিশন লেভেলে আছে। অর্থাৎ এই যে আইনে যে সুবিধেগুলো দেওয়া আছে, সেই সুবিধে না পেলে তার জন্য যে কাজগুলো করার দরকার, যেগুলো সিনিয়র সিটিজেন তার জন্য যেখানে যেখানে যেতে পারে, সেইখানে তাকে সাহায্য করার জন্য অনেক কিছু জিনিস করা আছে। যেমন লিগ্যাল সার্ভিস অথরিটির থ্রুতে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার বলে একটা রিক্রুটমেন্ট হয়। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যই তাদের রিক্রুট করা হয়। এরকম লিগ্যাল কোনো সাহায্য দরকার পড়লে কোনো অফিসে নিয়ে গিয়ে কোনো কাজ করিয়ে দেওয়া, বা কোনো কোর্টে কোনো কাজে সাহায্য করা, বা লয়ার ঠিক করে দেওয়া, বা লিগ্যাল অ্যাডভাইস দেওয়া, এই কাজগুলো করার জন্য প্যারালিগ্যাল ভলেন্টিয়ার তৈরি করা হয়। তারপর হসপিটালে, রেলওয়ে কাউন্টারে যেমন বলা আছে, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে কাউন্টার থাকতে হবে, কিউ সিস্টেম থাকতে হবে। হসপিটালে যেমন বলা আছে যে সিনিয়র সিটিজেন গেলে পরে তাদের প্রায়োরিটি দিতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে। তারপর সিনিয়র সিটিজেন যদি হয়
সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রেও বলা আছে কিছু আওয়ার্স ফিক্স করে দেওয়া হবে, যেখানে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। ব্যাংকে যে কোনো কাজে সিনিয়র সিটিজেন গেলে পারে সেখানে তাদের জন্য আলাদা করে যাদের অন্যদের রেখে দিয়ে তাদের সুবিধা দেওয়া যায় সেই ব্যবস্থাটা ব্যাংকে আমরা এখানে আলোচনাতে ফিরবো, তার আগে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আমার ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। देश भर के 300 से भी अधिक संविधान सभा के सदस्यों की अथक परिश्रम और जोरदार मंथन के बाद भारत के लोगों ने स्वयं को अमृत कलश के रूप में दिया एक नायाब उपहार, संविधान। इसी जीवंत और पवित्र मार्गदर्शिका के बल पर हमें दुनिया का सबसे बड़ा और महान लोकतंत्र होने का गौरव प्राप्त है। 28 राज्यों और 8 केंद्र शासित प्रदेशों सहित 140 करोड़ से भी ज्यादा लोगों की विविधता भरे इस देश को एक सूत्र में पिरोता है हमारा संविधान। संविधान है हमारे देश का महाप्राण, जो हर एक नागरिक को सामाजिक, आर्थिक, राजनैतिक न्याय के साथ साथ प्रतिष्ठा, गरिमा और अवसर की समानता भी प्रदान करता है। गर्व है हमें अपने संविधान पर, जो हमें प्रकाश और आगे बढ़ने की प्रेरणा प्रदान करता है। स्वतंत्रता की 75 साल की गौरवपूर्ण यात्रा हमने इसकी मदद से पूरी की। समय समय पर जरूरत के अनुसार इसे और बेहतर किया। वंचितों तक इसकी पहुंच को और आसान बनाने को प्रतिबद्ध हैं हम। इसलिए लोकतंत्र के 75वें वर्ष में पूरे वर्ष हम करेंगे संविधान समर्पित। सबको न्याय, हर घर न्याय, नव भारत, नव संकल्प, विधि जागृति जैसे विविध अभियानों का आयोजन संविधान में लिखी समानता, कर्तव्य और अधिकारों के आधार पर ही हम संकल्प से सिद्धि की मंजिल भी हासिल करेंगे। हमारा संविधान, हमारा सम्मान। ফিরে এলাম বিরতির পর। যেখানে আমরা আলোচনাটা শেষ করেছিলাম, কল্যাণবাবুকে অনুরোধ করব, কল্যাণবাবু আপনার আলোচনা যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে যদি আবার শুরু করেন। হ্যাঁ, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটা সেকশন আছে 194P, সেখানে হচ্ছে যাদের পেনশন ছাড়া কোনো ইনকাম নেই, শুধুমাত্র পেনশনই একমাত্র ইনকাম, তাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে হবে না, এটা সুবিধা আছে। তারপর একটা আছে 80U বলে একটা সেকশন আছে, সেখানে হচ্ছে সিনিয়র সিটিজেন যারা কোনো হ্যান্ডিক্যাপড বা কোনো মানে শারীরিকভাবে অক্ষম বা কোনো অ্যাক্সিডেন্টে তাদের সমস্যা হয়েছিল, তারা একটা এক্সট্রা ছাড় সেখানে পেতে পারার জন্য অ্যাপ্লাই করতে পারে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। এছাড়া ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সেকশন যেগুলো আছে সেগুলো যেমন ইন্টারেস্ট, ব্যাংকের ডিপোজিটের যে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট যেটা আছে সেটার ক্ষেত্রে এক্সট্রা ছাড় দেওয়া আছে ফর সিনিয়র সিটিজেন আপ টু 50,000। এই সুবিধাগুলো ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে। এছাড়া পোস্ট অফিসে সেভিংস আছে কিছু, যেগুলো একমাত্র সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে করা হয়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, তার ইন্টারেস্ট রেটটা বেশি, সেটা একমাত্র সিনিয়র সিটিজেনরা করতে পারে, যেহেতু লিমিট আছে, যদিও তার যে ইনডেফিনিট অ্যামাউন্ট সেখানে জমা করা যায় না, কিন্তু এই সুবিধাটা দেওয়া আছে অনলি ফর সিনিয়র সিটিজেন। আমি সুব্রতবাবুর কাছে আসবো। সুব্রতবাবু, আমরা দেখেছি যে এখনকার বয়স্ক বাবা মায়েদের তাদের সন্তানরা সাধারণত দেখতে চান না, অবহেলা করেন। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন অত্যাচারের ঘটনার কথাও আমাদের সামনে উঠে আসে। এক্ষেত্রে এই প্রবীণ এবং অসহায় বাবা মায়েদের জন্য প্রতিকারের কি ব্যবস্থা আছে, আইনি কি ব্যবস্থা আছে, তারা কোথায় যেতে পারেন? বিস্তারিত যদি একটু আলোকপাত করেন বিষয়টার উপর। আমি আপনার সঙ্গে ছোট্ট একটা ব্যাপারে ডিফার করব, যে আজকাল অধিকাংশ ক্ষেত্রে ছেলেমেয়েরা বাবা মাকে দেখতে চান না, এই কথাটাকে আমি ডিফার করছি। কেননা অধিকাংশ ক্ষেত্রে ছেলেমেয়েরা বাবা মাকে দেখেন। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে সন্তানেরা বাবা মাকে বা তার গার্জিয়ানকে বা তার পরিবারের সিনিয়র সিটিজেনকে তারা দেখভাল করেন না। আমরা এটা দেখেছি। আরও গভীরে যদি ঢুকে দেখি, যে বাবার নামে সম্পত্তি জমি জমা বা মায়ের নামে সম্পত্তি জমি জমা বাবার কাছ থেকে দানপত্র লিখিয়ে নিয়ে বাবাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। মায়ের নামে সম্পত্তি জমি জমা, ব্যাংকের টাকা পয়সা সব মায়ের কাছ থেকে লিখিয়ে নিয়ে, জমি জমা লিখিয়ে নিয়ে মাকে ট্রেনে, লোকাল ট্রেনে তুলে দিয়েছেন। কোথায় যাবে কোথায় নামবে ঠিক নেই। খুব একটা উদাহরণ দিয়ে বলি, মানে এই মাত্র 1-1.5 মাস আগে হঠাৎ করে আমার এলাকায়, গুমা এলাকায়, হাবড়া গুমা, ওখানে রাত্রি 11:30টার সময় দেখি স্টেশনের পাশেই কিছু কাছেই আমার চেম্বার ছিল,
আমি চেম্বার শেষ করে ফিরছি, আমার চেম্বারের নিচে একতলায় রাস্তার উপরে এক ভদ্রমহিলা হাউ করে কাঁদছে, রাত্রি 11:30 12 বাজে, কাঁদছে। কি হচ্ছে খবর নিলাম। খবর নিয়ে জানা গেল তার ছেলে তাকে সন্ধ্যের সময় চলো বাবা মা তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসি এই বলে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দিয়ে ছেড়ে দিয়েছেন, ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গুমা স্টেশনে নেমে সে কাঁদছে। আমরা পুলিশকে খবর দিলাম, পুলিশ তারপরে যা করার করলো। ওটা অনেক বড় ব্যাপার, অন্য প্রসঙ্গ। দেখুন বিষয়টা হচ্ছে যে এই জায়গাটায় এই আইনটা মানে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্ট গার্ডিয়ান অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007, এই আইন অনুযায়ী অত্যন্ত সুন্দর পদক্ষেপের ব্যবস্থা করা হয়েছে, আইন বিশেষজ্ঞরা করেছেন। কীরকম? যদি কোনো সন্তান বাবা মাকে তার সম্পত্তি নিয়ে তাকে বাড়ির থেকে বের করে দেয়, হাইকোর্ট তো অত্যন্ত সুন্দর পদক্ষেপ নিচ্ছেন ইদানিংকালে, আগেও বেশ কিছু পদক্ষেপ দেখেছি। এবং এই জায়গাটায় আইন বলছে এই সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী ওই যে রেজিস্ট্রেশন করে দানপত্র করে নিল বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে, এই আইন অনুযায়ী ওই রেজিস্ট্রেশনটা ডিড রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল করে দিতে পারবেন ম্যাজিস্ট্রেট সেটাকে ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতা রাখেছে এই আইনে যদি কোনো বাবা মায়ের বা গার্ডিয়ানের বা সিনিয়র সিটিজেন, আমি একটু আগের এর সংজ্ঞাগুলো বলেছি, তারা যদি অসহায় হয়, তাদের যদি নেগলেক্ট করা হয়, বাবাকে নিয়ে গিয়ে গোয়ালঘরে রেখে দেওয়া হয়, বাবাকে নিয়ে গিয়ে গাড়ি গ্যারেজে রেখে দেওয়া হয়, এই ধরনের ক্ষেত্রে যদি এটা প্রমাণিত হয় তাহলে 5,000 টাকা ফাইন এবং 3 মাসের জেলের ব্যবস্থা করা হয়েছে, শুধু এই নেগলেক্ট করা হয়েছে এইটুকুর জন্য। আর তাদের মেনটেন্যান্সের ব্যবস্থা আছে, মেনটেন্যান্স পেতে পারেন সন্তানের কাছ থেকে, বাবা মেনটেন্যান্স পেতে পারেন। আমরা এতদিন ধরে জানতাম সিআরপিসির 125 তাতে সন্তান বাবার কাছ থেকে মেনটেন্যান্স পায়, কিন্তু এই কনসেপ্টটা সম্পূর্ণ অন্য ধারায় বইছে, যেটা হচ্ছে বাবা সন্তানের কাছ থেকে মেনটেন্যান্স পাবে। যদি বাবা অসুস্থ হন, বাবার নিজস্ব আয় রোজগার না থাকে, বাবা বা মা আয় রোজগার না থাকে, তাহলে তারা সন্তানের কাছ থেকে পাবেন 10,000 টাকা মিনিমাম তাকে দিতে হবে। আর এর কোয়ান্টামটা কি হবে, ঊর্ধ্বতম সীমা কিছু নেই, সেটা ম্যাজিস্ট্রেট যেটা মনে করবেন সেটা করবেন। শুধু আপনার জ্ঞাতার্থে বলি সবার যে প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক জেলার ডিএম অফিসে, সাবডিভিশনাল অফিসে, জেলার সাবডিভিশনাল অফিসে এসডিওর কাছে একটা শুধু সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো উকিলবাবু ধরার প্রয়োজন হয় না, উকিলবাবু সহযোগিতা করতেই পারেন, তাতে কোনো অপরাধ নেই, কিন্তু উকিলবাবু ছাড়াও সাদা কাগজে ডিএমের কাছে, এসডিওর কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এই ঘটনা, নিজের ঘটনা নিজের মনের মতন করে লিখে দিতে হবে। এসডিও সাহেব তাকে অপোজিট সাইডকে মানে সন্তানকে মানে বিবাদী পক্ষকে ডেকে নিয়ে তাদের কাছ থেকে মেনটেন্যান্সের অর্ডার করবেন, এবং সেই মেনটেন্যান্সের অর্ডার যেদিন থেকে হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট সাহেব যেদিন লিখে দেবেন যে প্রত্যেক ক্যালেন্ডার মান্থের 7 তারিখের মধ্যে বা 3 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে তুমি 15,000 টাকা করে তোমার মাকে বা বাবাকে দিতে লাগো তার মেনটেন্যান্সের জন্য, সেই দিন থেকে 30 দিনের মধ্যে যদি টাকাটা না দেয় তাহলেই মানে যেদিন দিলেন, মনে করেন 7 তারিখের মধ্যে দিতে হবে, 7 তারিখ থেকে পরের মাসের 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30 দিন ক্রস করে গেলেই তিনি দেবেন না, দিচ্ছেন না বলে ধরে নেওয়া হবে এবং এক্সিকিউশন করা যাবে ওই ম্যাজিস্ট্রেটের কাছেই। এক্সিকিউশন করলে পরে ম্যাজিস্ট্রেট তাকে ওয়ারেন্ট ইস্যু করে দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে ম্যাজিস্ট্রেট তাকে বলতে পারেন টাকা দাও, তা না হলে তোমার 30 দিনের জন্য জেল অবধারিত। এখানে আলোচনায় ফিরবো, তার আগে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। देश भर के 300 से भी अधिक संविधान सभा के सदस्यों की अथक परिश्रम और जोरदार मंथन के बाद भारत के लोगों ने स्वयं को अमृत कलश के रूप में दिया एक नायाब उपहार, संविधान। इसी जीवंत और पवित्र मार्गदर्शिका के बल पर हमें दुनिया का सबसे बड़ा और महान लोकतंत्र होने का गौरव प्राप्त है। 28 राज्यों और 8 केंद्र शासित प्रदेशों सहित 140 करोड़ से भी ज्यादा लोगों की विविधता भरे इस देश को एक सूत्र में पिरोता है हमारा संविधान।
संविधान है हमारे देश का महाप्राण, जो हर एक नागरिक को सामाजिक, आर्थिक, राजनैतिक न्याय के साथ साथ प्रतिष्ठा, गरिमा और अवसर की समानता भी प्रदान करता है। गर्व है हमें अपने संविधान पर, जो हमें प्रकाश और आगे बढ़ने की प्रेरणा प्रदान करता है। स्वतंत्रता की 75 साल की गौरवपूर्ण यात्रा हमने इसकी मदद से पूरी की। समय समय पर जरूरत के अनुसार इसे और बेहतर किया। वंचितों तक इसकी पहुंच को और आसान बनाने को प्रतिबद्ध हैं हम। इसलिए लोकतंत्र के 75वें वर्ष में पूरे वर्ष हम करेंगे संविधान समर्पित। सबको न्याय, हर घर न्याय, नव भारत, नव संकल्प, विधि जागृति जैसे विविध अभियानों का आयोजन संविधान में लिखी समानता, कर्तव्य और अधिकारों के आधार पर ही हम संकल्प से सिद्धि की मंजिल भी हासिल करेंगे। हमारा संविधान, हमारा सम्मान। ফিরে এলাম বিরতির পর। কল্যাণবাবুর কাছে আসবো। কল্যাণবাবু, রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে প্রবীণ নাগরিকদের জন্য কি কি ধরনের সুবিধা রয়েছে? এর আগে বলেছিলাম কিছু কিছু সুবিধা যেমন আছে, ট্রেনে আছে, হসপিটালে আছে। এরকম যেটা ইউএন রেজলিউশনে যেটা পাস করা হয়েছিল, যে সিনিয়র সিটিজেনদের ইন্ডিপেন্ডেন্টলি উইথ ডিগনিটি বেঁচে থাকার জন্য তাদের সমস্ত সুযোগ সুবিধা ইনশিওর করতে হবে। সেগুলো কি কি আছে? থাকার জায়গা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের চিকিৎসা, তাদের রিক্রিয়েশন, এই ব্যবস্থাগুলো করতে হবে। তো সেইগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনেও আছে, আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। সেই অনুযায়ী আমাদের 41 ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেটা আছে সেখানেও বলা আছে যে সরকারের দায়িত্ব তার আইন প্রণয়ন করা, সুবিধা প্রদান করা। ফর অন্যান্য আছে, চাইল্ড আছে, উইমেন আছে, তার সঙ্গে ওল্ড এজ পার্সনসদেরও বলা আছে। সেক্ষেত্রে এই আইনি সুবিধা দেওয়ার জন্য বা তাদের ফুড বা রেসিডেন্স মানে শেল্টার, এডুকেশন, বা যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে তাদের জন্য তাদের অপরচুনিটি, যদি তারা যদি মনে করে আমার কোনো ক্ষমতা আছে আমি কিছু করব, তার প্রেফারেন্স দেওয়া। হসপিটাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে আলাদা করে ব্যবস্থা নেওয়া। তারপরে ট্রেনে, বাসে সিনিয়র সিটিজেনদের জন্য ব্যবস্থা রাখা, আলাদা করে রিজার্ভ সিট রাখা, এগুলো আছে। ফুড গ্রেন ফর সিনিয়র সিটিজেন, ফুড গ্রেন বলা আছে 35 কিলোগ্রাম করে করা আছে, যে সিনিয়র সিটিজেনদের সেগুলো পাওয়ার ব্যবস্থা করা হবে। কিছু কিছু সুবিধা আছে, যেমন আইনগত ব্যবস্থা, লিগ্যাল এইড, লিগ্যাল সার্ভিস ফ্রি অফ দেওয়ার জন্য যে ব্যবস্থা করা আছে, সেখানে কিছু কন্ডিশন আছে। সেটা হচ্ছে সেখানেই পাবে সুবিধে, কিছু সুবিধে, সেটা হচ্ছে যদি তারা বিপিএল ক্যাটাগরিভুক্ত হয় তাহলে কিছু সুবিধা তারা পাবে সেখানে, আইনগত সুবিধে এবং তাদের অন্যান্য সুবিধাগুলো। সুব্রতবাবুর কাছে আসবো। সুব্রতবাবু, বিনামূল্যে প্রবীণরা কোথায় আইনি সুবিধা পেতে পারেন, কিভাবে পেতে পারেন, তার ক্রাইটেরিয়া কি আছে, এই বিষয়ে যদি বিস্তারিত একটু আলোকপাত করেন। দেখুন, প্রবীণ নাগরিকদের জন্য আমাদের আইজি সাহেব যে সুবিধাগুলো বললেন এগুলো তো আছেই, আরও অনেক সুবিধা আছে। বিভিন্ন জায়গায় প্রবীণ নাগরিকরা তাদের ক্রাইটেরিয়া হচ্ছে তারা যে প্রবীণ এবং তারা ওই জায়গায় দাঁড়িয়ে তারা অসহায়। অসহায় মানে একজন মানুষের মেডিকেল ট্রিটমেন্ট দরকার, তিনি মেডিকেলি খুব সাফার করছেন, এইটা তাকে ডকুমেন্টস দিয়ে বা তাকে প্রমাণ করতে হবে, স্যাটিসফাই করতে হবে। একজন প্রবীণ নাগরিকের ফুড গ্রেইন দরকার, সেই জন্য তার জন্য তাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে খাদ্য দপ্তর, অর্থাৎ আমাদের পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যাল এলাকায় মিউনিসিপ্যালিটি অফিস বা বিডিও অফিস, এই ক্ষেত্রে তাদের জন্য সুযোগ সুবিধাগুলো আছে, সেই ব্যবস্থাগুলো করতে হয়। এবং বিভিন্ন জায়গায় ট্রেনের টিকিট কাটার জন্য তাকে রেলের অফিসেই যেতে হবে, তার প্রমাণপত্র দেখাতে হবে যে তিনি 60 বছরের ঊর্ধ্বে এবং তিনি হ্যান্ডিক্যাপড হলে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন। রেলের আছেন বিভিন্ন দপ্তর, যে দপ্তরের সমস্যা সেই প্রত্যেক দপ্তরে আলাদা আলাদা করে বলা হচ্ছে। ইদানিংকালে আবার আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারের দুয়ারে সরকারের একটা প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু প্রবীণ নাগরিকদের একই ছাতার তলায়, একই আন্ডার দ্য সেম রুফ, সে বিভিন্ন ডিপার্টমেন্টের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কি আয়করের কোনো ছাড়ের সুবিধা রয়েছে? কল্যাণবাবু যদি একটু বলেন।
হ্যাঁ, প্রথমেই বলছিলাম কিছু ছাড়ের সুবিধা তো আছেই, যেমন 80U একটা ধারা আছে, যদি কোনো সিনিয়র সিটিজেনের ডিসেবিলিটি থাকে, ডিসেবিলিটি বলতে কিছু কিছু আছে, যেমন লিম্ব লস, লিম্ব ইনঅ্যাক্টিভ, বা তার কোনো অ্যাক্সিডেন্টের থ্রুতে সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে গেছে, মেন্টাল ডিসেবিলিটি, এরকম ধরনের অনেকগুলো লিস্ট আছে লম্বা। সেই লিস্ট অনুযায়ী যদি তার কোনোটার থাকে 40%, 70%, 80% যদি কোনো সার্টিফিকেট তার থাকে সেই ডিসেবিলিটির ভিত্তিতে, তাহলে সে একটা এক্সট্রা ইনকাম ট্যাক্সের ছাড় ক্লেম করতে পারে আন্ডার 80U ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এছাড়া আমি বলেছি একটা 194P একটা সেকশন আছে, যেখানে বিং সিনিয়র সিটিজেন তার যদি পেনশন ছাড়া অন্য কোনো যদি তার ইনকাম না থেকে থাকে, তাহলে তাকে আইটি রিটার্ন জমা করতে হবে না। এছাড়া আছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যারা সিনিয়র সিটিজেন তাদের ফিক্সড ডিপোজিটের ওপরে একটা এক্সট্রা ছাড় দেওয়া হয়, দ্যাট ইজ আপ টু 50,000, যেটা অনলি ফর সিনিয়র সিটিজেন্স। এইগুলো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আলাদা করে ছাড় দেওয়া আছে। আর এছাড়া মেডিক্লেমের ছাড় তো সকলেই যেমন পায় সেরকমই পায়, সেগুলো তো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও আছে। পুলিশের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম স্কিমের কথা শুনেছি, সেই বিষয়ে যদি একটু ছোট করে বলেন যে পুলিশিংয়ের কমিউনিটি পুলিশিংয়ের মধ্যে বা প্রবীণদের জন্য, প্রবীণ নাগরিকদের যাদের দেখভাল করার কেউ নেই, তাদের জন্য কি পুলিশ বা প্রশাসনের তরফে বিশেষ কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। এটা বেশ কয়েক দশক ধরেই এটা শুরু হয়েছে, কারণ পুলিশের গত 20 বছর ধরে এক নতুন একটা কনসেপ্ট চালু হয়েছে, কেন দরকার পড়েছিল, সেটা হচ্ছে কমিউনিটি বেসড পুলিশিং। কেন কমিউনিটিকে নিয়েই পুলিশ কমিউনিটির জন্য। প্রত্যেকটি থানাতে একটা কমিউনিটি ইউনিট থাকে, যারা উইমেন, চাইল্ড বা হ্যান্ডিক্যাপড কিংবা সিনিয়র সিটিজেন বা ডিস্ট্রেসড পারসন, এই সমস্ত মানুষদের দেখাশোনা করার জন্য একটা ইউনিট থানা লেভেলে আছে, সাব ডিভিশন লেভেলে আছে, যাদের কাছে কেউ আসলে পরে আমরা তাদের আইনি সহায়তা করার জন্য সাহায্য করে থাকে পুলিশ, কিংবা যদি কোনো তাদের আইনগত তাদের কোনো সাহায্য দরকার পড়ে, মানে কেস কামারি ব্যাপারে দরকার লাগে, সে ব্যাপারে আমরা সাহায্য করি। এছাড়া থানাতে যে আমাদের যেটা বললাম যে এই কমিউনিটি সেন্টার আছে, ইউনিট আছে, তারা আমাদের বিভিন্ন, বিশেষ করে কমিশনারেট একটা খুব অ্যাক্টিভ আছে, এটা সমস্ত কমিশনারেটে। তারা যেখানে সিনিয়র সিটিজেনদের প্রবলেম আছে সেইখানে গিয়ে তারা পার্সোনালি গিয়ে খবরাখবর নেন তাদের কোনো সমস্যা আছে কি না। কারণ অনেক সময় দেখা যায় যে বড় বড় বাড়িতে, ফ্ল্যাটে বাবা মা একা বয়স্ক পড়ে আছে, তাদের আর কেউ নেই, ছেলে মেয়েরা বাইরে থাকে। সেই সব জায়গাগুলোকে বিশেষ করে পিন পয়েন্টেড করে সেগুলোকে আলাদা করে খেয়াল করে খবর নেওয়ার জন্য এই কমিউনিটি সেন্টার আছে। এছাড়া তো এনজিও থাকেন, কিন্তু পুলিশের কাজ ওইগুলো করেন তারা বিভিন্ন এনজিওর সঙ্গে বা এসএলএসের সঙ্গে যোগাযোগ করে। এই যে সেকশন একটা, যারা 60 বছর ধরে সার্ভিস দিয়ে এসছেন সমাজকে, সরকার দেশের উন্নতির জন্য, তারা যাতে 60 বছর পরে যা মনে না করেন যে আমরা এখন বাতিল হয়ে গেছি, আমাদের কারোর দরকার নেই, এইটা যাতে এটাতে ডিপ্রেশন তৈরি করে। অনেক মানুষ এরকমভাবে ভোগেন, তাদের দেখার কেউ নেই মনে করে। কাজে এই যে বয়স্ক যারা মানুষ, তাদের এই যে ডিপ্রেশন তৈরি হওয়ার চান্স, তাদের যে এই যে একটা মানসিক অবস্থা থেকে তাদেরকে ঠিক রাখার জন্যই এই কমিউনিটি সেন্টারগুলো পুলিশের তরফ থেকে আমরা এগুলো করি, যাতে তারা সুস্থভাবে মানসিকভাবে শান্তিতে থাকতে পারে। আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ। কেন্দ্রীয় আইন মন্ত্রক এবং বিচার মন্ত্রকের পক্ষ থেকে দিশা নামের যে 7টি পর্ব আমাদের করা হয়েছিল সাধারণ মানুষদেরকে আইন সম্পর্কে জানানোর জন্য, অবহিত করবার জন্য, সচেতন করবার জন্য, সেই পর্ব আজ এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকুন।